টানা বর্ষণে 7 জেলায় পানিবন্দী 12 লাখের বেশি মানুষ। খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিকল পিকআপের সংঘর্ষ, কমপক্ষে 5 জনের মৃত্যু। বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবং বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। স্বাগত সকালের বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাব পুরো খবরে। কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। উজানে পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সবচেয়ে অবনতি হয়েছে বান্দরবানে। তলিয়ে গেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম সহ 7 জেলার প্রায় 12 লাখের বেশি মানুষ। দুর্গতদের উদ্ধার তৎপরতা সহ ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের মানুষ এখনও বন্যা কবলিত। নিচু এলাকা, গ্রামীণ সড়ক, কৃষিজমি ও বসতভিটায় পানি ওঠায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় প্রায় 2 লাখ পরিবার এখনো পানিবন্দী। নিচু এলাকায় জমে থাকা পানি সহজে না নামায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত 7 দিনে কক্সবাজারে রেকর্ড 700 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় 71টি ইউনিয়নের মধ্যে 69টি ক্ষতিগ্রস্ত। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। কোথাও পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা। রান্না করা খাবার, নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট এখন বড় চ্যালেঞ্জ। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বান্দরবানে। নদ-নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো বা আলো বিদ্যুৎ কিছু পাচ্ছি না। বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা। খাগড়াছড়িতে পানি কমতে শুরু করলেও 27,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,000 হেক্টর কৃষিজমি ও শত শত মাছের ক্ষেত। হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি, তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। 16টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় 2,000 মানুষ। সাহায্য করতে আছে না, বা কেউ আইয়া কোনো দেখতো আছে না, কেউ ভালো করছে না, আতাইয়া উঠতাছেন। কয় নদীর বাঙ্গায় আমরা বাড়িঘর সব পানির তলে। একটা মানুষ আন না, কালকে যে রাত্রে 10টার সময় পানিবন্দি তাই বারোইয়া ইসলাম নৌকা দিয়ে উদ্ধার করি মানুষ আনছে। গরু বাইয়া গেছুন, আজ আনছি 4টা পাড়া তুলছি, তা কইয়া লাভ নাই, তা কইতা গিয়া মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে সুনামগঞ্জে শুক্রবার রাত থেকে বৃষ্টি না হলেও মেঘালয়ের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। নিচু এলাকার সড়ক ও বসতভিটায় পানি উঠছে। রাস্তা ডুবাই, অনেক প্যাসেঞ্জার অনেক দূর থেকে আইছে, তারা মন মতো গাড়ি নিয়ে যাইতে পারতেছে না। প্রতি বছর এই দুর্ভোগ কমাতে জরুরি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন, কৃষি ক্ষতির প্রণোদনা, নিরাপদ পানি নিশ্চিত করা এবং স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন দুর্গতরা। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামের বন্যা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ইকবাল হোসেন বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিস্থিতি তদারকি করা হচ্ছে।
তিনি জানান, বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে 500 মেট্রিক টন চাল সহ পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি তদারকিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম হামিদ সার্কিট হাউসে সংশ্লিষ্ট সব বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এই সাম্প্রতিক সময়ে যে দুর্যোগটি আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটা মোকাবেলার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন বিধায় এখন পর্যন্ত মোটামুটি আপনারা সফলতার সাথেই আপনারা দায়িত্ব পালন করছেন। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চাচ্ছে আমরা ওরকম দিয়ে যাচ্ছি। আমরা জানি এখানে অবস্থা খারাপ, কতটুকু খারাপ এটা এইখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারবে। আমরা রেডি, যা লাগবে তাই দিই। বন্যার কারণে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা 16 তারিখ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে এই যে এইচএসসি পরীক্ষা বিলম্বিত করা, বর্তমান কিছু সময়ের জন্য বন্ধ করা, সেই সময়টাকে আরেকটু দীর্ঘ করা হচ্ছে। যখন একটা জাতির জন্য দুর্যোগের ঘনঘটা নেমে আসে, তখনই কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার পুরো দলকেও কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। আগামী 2 দিনের মধ্যে সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। সেই সাথে দক্ষিণাঞ্চলের সামগ্রিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তবে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভাড়ায় নেওয়া রিকশা চালিয়ে জীবিকা চলে মিলনের, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে সে ও তার পরিবার। একদিকে যাত্রী অভাবে টান পড়েছে সংসারে, অন্যদিকে বৃষ্টিতে লাগাতার ভিজে ভিজে ঠান্ডা জ্বর ধরেছে শরীরে। তাতেও থেমে থাকার সুযোগ নেই মিলনদের। স্বস্তির বৃষ্টিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথ চলা মানুষকেও। দিন যা মোর কঠিন হয়ে গেছে, গাড়ি জমায় তোলা যায় না, খামু কি হবে? বৃষ্টির মধ্যে কতক্ষণ ভিজমো, একটা দুটো ভাড়া মেরে আর খালি গাড়ি করা লাগে। ভিজলে তো বেশিক্ষণ কাটাতে পারি না, শীত ধরে যায়। যারা আমাদের মতন ফিল্ড ওয়ার্ক বা সেলস জব করে বা মার্কেটে বেশি থাকা লাগে, রাস্তাঘাটে বেশি থাকা লাগে, তাদের জন্য অনেক ডিফিকাল্ট। টানা বৃষ্টিতে রাজধানীবাসী যখন প্রায় নাকাল, স্বস্তির সংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে রোববার থেকে ঢাকা সহ দক্ষিণাঞ্চলে কমে আসবে বৃষ্টিপাতের প্রবণতা। তবে আগামী 3-4 দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস অধিদপ্তরের। বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ঢাকার ক্ষেত্রে যে বৃষ্টি যেটা হবে হালকা থেকে মাঝারি, ওই ধরনের অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। এদিকে কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। তবে আগামী 24 ঘন্টার মধ্যে সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ার সম্ভাবনার সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়াও উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির, যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অববাহিকার সারিগোয়াইন, জাদুকাটা, সুরমা, ভুয়াইকংশ এবং উত্তরাঞ্চলীয় অববাহিকার তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা ঝুঁকি রয়েছে। তবে ঝড় কিংবা ভূমিধসের শঙ্কা নেই বলেও জানান এই কর্মকর্তা। 6টি জেলার 6টি পয়েন্টে বিপদসীমার। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্ব। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে।
বন্ধ থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে নার্স টেকনিশিয়ান নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছে। আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। 25শে মার্চ রাতে পাক হানাদার বাহিনীর অভিযানের আগে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে বলা হলেও তিনি রাজি হননি। এরপরই স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা সদস্যদের সংগঠন রাওয়ার আয়োজন করে এক আলোচনা সভা। এতে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে কথা হয়। রাষ্ট্রের 2 শীর্ষ ব্যক্তির কথায় উঠে আসে 71-এর নানা স্মৃতি ও মূল্যায়ন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে। তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ 71-এর বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ঘোষক মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টই মুক্তিবাহিনী, সামরিক বাহিনীর নেতৃত্বে ছিল। ক্র্যাকডাউনের অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তান এক ক্র্যাকডাউন চালানো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। আরো বলেন, যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজনও থাকবে, ততদিন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় দেওয়া হবে না। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। কয়েকদিন বিরতির পর আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 3 নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভোরে এক বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা বিজিবির সাথে ঘটনাস্থলে পৌঁছে ওই 3 জনকে নিয়ে শূন্যরেখায় ঠেলে দেয়। একইভাবে দিনাজপুরের দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ 4 জনকেও ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। তারা 2 দেশের শূন্যরেখায় অবস্থান করছে, যদিও তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
সীমান্তে বিজেপি ও জনগণ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও সরকার এ বিষয়ে কোনো কথা বলছে না, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এ সময় জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী দেশের একটি জায়গায় দাঁড়িয়ে 2টি ভোট চেয়েছিলেন, একটি তার পক্ষে আরেকটি গণভোটের হ্যাঁ ভোট, কিন্তু নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমটি রক্ষা করেছেন, দ্বিতীয়টি রক্ষা করতে পারেননি। বিরোধী দলীয় নেতা বলেন, কথার ফুলঝুরি নয়, তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান। এদিকে প্রধানমন্ত্রীর চায়না সফরের ফলাফল শূন্য বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সীমান্তে সুরসুরি দিচ্ছে প্রতিবেশী ভারত, সরকার মুখে কুলু পেটে বসে আছে। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাছা এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। যারা পালিয়ে গেছে তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনো চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর অগ্রযাত্রা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত 17 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে যেসব দেশে তারা পালিয়ে রয়েছে, সেই দেশগুলোর সাথে কূটনীতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। এ সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতকদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে বিচার করা হবে বলেও জানান শামা ওবায়দ। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে। শনিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তার ছেলে দেশটির বর্তমান মোস্তফা খামেনি। তবে তিনি মনে করেন এই মিশনের সফলতা শুধু ইরানের উপর নয়, বিশ্বের সব মুক্তিকামী মানুষের উপর নির্ভর করছে। এক লিখিত বার্তায় এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনার জেরে ওমানের সাথে বৈঠক করতে দেশটিতে সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হত্যার 4 মাস পর গত বৃহস্পতিবার দাফন করা হয় দীর্ঘ 37 বছর ইরান শাসন করা খামেনিকে। সপ্তাহব্যাপী আয়োজনে তাকে শেষ বিদায় জানানোর মধ্য দিয়ে আবারও যেন পুরনো ক্ষত জেগে উঠেছে ইরানিদের। বাবার শেষ বিদায়ের আয়োজনে উপস্থিত না থাকলেও তাঁর দাফনের পর সরব হয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় তাঁর প্রথম আনুষ্ঠানিক লিখিত বার্তা। এতে বাবার হত্যাকাণ্ডকে একটি লজ্জাজনক অপরাধ আখ্যা দিয়ে খুনিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তবে এই প্রতিশোধের মিশন কেবল ইরানের একার নয় বলেও দাবি করেন মোস্তফা। বিশ্বের সব মুক্তিকামী মানুষকে এতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ইসরায়েলের গোয়েন্দারা দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে ইরান। এর জেরে ইরানের উপর 1000 মিসাইল হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, আগেভাগেই আমেরিকার বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেয়া রয়েছে। দেশটিকে ধ্বংস করা ও পুরোপুরি মুছে ফেলারও হুমকিও দিয়ে আসছেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনার জেরে ওমানের সাথে বৈঠক করতে দেশটিতে সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
রাখছি। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে ওমান ও কাতারের মধ্যস্থতায় শুরু হয়েছে এই বিশেষ কূটনৈতিক তোড়জোড়। আলোচনায় ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আমেরিকার মূল দাবি, বিশ্বে জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথ শুল্কমুক্ত ও করমুক্ত রাখতে হবে এবং ইরানকে এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকাশ্য অঙ্গীকার করতে হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।